নমস্কার। গল্প গেলা গোগ্রাসে ইউটিউব চ্যানেলে বাংলা ছোট গল্প প্রিয় সকলকে স্বাগত। এই চ্যানেলে আমি আপনাদের প্রতিদিন নানা স্বাদের পুরনো এবং নতুন লেখকদের বাংলা ছোট গল্প পড়ে শোনাব। শুরু করছি আজকের গল্প পাঠ। শুধু দর্শক শ্রোতা, এর আগের ভিডিওতে অখিল ঘোষের লেখা মানুষের পশু হওয়া গল্পটির প্রথম পর্ব পড়ে শুনিয়েছি। আজ এই গল্পের দ্বিতীয় তথা শেষ অংশ পড়ে শোনাব। শুধু দর্শক শ্রোতা, দয়া করে জানাতে ভুলবেন না আমাদের এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দয়া করে ভুলবেন না সাবস্ক্রাইব করতেও। তাহলে শুরু করা যাক অখিল ঘোষের লেখা মানুষের পশু হওয়া দ্বিতীয় তথা শেষ পর্ব। বুদ্ধিটা মাথায় ঢোকার পর আর বসে থাকেনি নরেশ। আশপাশের হাটগুলিতে ঘুরেছে বেশ কয়েকদিন। গরু, ছাগল, ভেড়ার দাম দর বুঝেছে। পাড়ায় পাড়ায় ঘুরেছে কার গরু, ছাগল, ভেড়া বিক্রি করছে জানতে। একে ওকে বলে রেখেছে খোঁজ খবর দেওয়ার জন্য। মাঝে ওপাড়ার নন্দদাসের দুটো ছাগল বিক্রি হয়েছে। নরেশ খবর পেয়ে গিয়েছিল ওদের ওখানে। নরেশকে দিয়ে ওরা খুব একটা ভরসা পায়নি। কামলা কিসের মানুষ, অভাবী লোক, ছাগল টাগল বিক্রি করে এসে টাকা ঠিক মতন দেবে কিনা সন্দেহ হয়েছিল ওদের মনে। টাকা একবার খেয়ে ফেললে কি বা করবার আছে? সালিশ দরবার করলে বলবে খেয়ে ফেলেছি, ব্যাস, কিছু কি আর করবার থাকবে? মারলে ধরলে কি আর টাকা ফেরত আসবে? হয়তো এইসব ভাবনা ভেবেই নরেশকে ফিরিয়ে দিয়েছে ওরা। প্রথমটায় বেশ হতাশই হয়ে পড়েছিল নরেশ। ভেবেছে গরিব বলে কি বিশ্বাসের যোগ্য হবার জো নেই? শেষে কাল যখন শুনল যে সুশীল গরু বিক্রি করবে, ছুটে গিয়েছিল নরেশ। প্রথমটা সুশীলও আমতা আমতা করেছিল, নরেশ হাতে পায়ে ধরে শেষে রাজি করিয়েছে। তবে দামটা একটু চড়া হয়েছে। পাকা দালাল হলে 1000 টাকার ওপর দাম দিত না এ গরুর। কিন্তু কি আর করা যাবে, ঠেকায় পড়লে লোকে এরকম একটু সুযোগ সুবিধা নেবেই। এখন ভালোই ভালোই ঠিকঠাক দামে গরুটা বেচতে পারলে হয়। খিদের চোটে পেটের নাড়ি ভুড়ি পাক খাচ্ছে নরেশের। তবু কিসের যেন একটা শক্তি ওর ওপর ভর করেছে আজ। একটা নতুন ধারার গতি অনুভব করছে ও দেহে মনে। এই ঠাঁ ঠাঁ রোদেও ওর অনাহার ক্লিষ্ট শরীরটা ভেঙে পড়ছে না, পা অবশ হচ্ছে না। মাঝে মধ্যে বরং শিহরণ লাগছে শরীরে, এই ভেবে আর কিছুক্ষণ, আর অল্পক্ষণ পরে ওর হাতে আসবে কয়েকশো টাকা। টাকা ভাঙিয়ে 7-8 দিনের খাবারের চাল হবে, মেয়ের জন্য বিস্কুট, দুধের প্যাকেট ব্যাগে ঝুলিয়ে বাড়ি ফিরবে ও আজ। আপন মনে ভাবতে ভাবতে চলছিল নরেশ। হাতের কঞ্চিটা স্বয়ংক্রিয় যন্ত্রের মতো গরুটার পিঠের ওপর উঠছে পড়ছে। পাকা রাস্তায় খটখট খুরের শব্দ তুলে এগিয়ে চলেছে গরুটা। তার সঙ্গে তাল মিলিয়ে কঞ্চিটার মৃদু সপাত সপাত মিলেমিশে একটা ছন্দের সন্ধান দিয়েছে যেন নরেশকে। গুনগুন করে গান ধরেছে ও, নতুন একটা সুরে। এ সুর ও কোথাও শুনেছে বলে মনে পড়ে না ওর। আপনা থেকেই গলাটা ওর যেন খুঁজে নিয়েছে সুরটা। সুরের সঙ্গে সঙ্গত করার মতো খুরের শব্দ তুলে এগিয়ে চলেছে গরুটা। ও নরেশ, একটু খাড়াও দিনি। নরেশ প্রায় চমকে উঠল। ওর ভাবনার সূত্রগুলো সব উলটপালট হয়ে গেল
আচমকা রাস্তার পাশ থেকে ভেসে আসা শব্দগুলোর ধাক্কায়। নরেশ দেখল বশির দালাল অন্য কয়েকজন দালালের সঙ্গে ওর পেছনে প্রায় ধাওয়া করে করে আসছে যেন। অহন খারানের সময় নাই বশির চাচা, হাটের বেল যায়। কি কবা গেতে গেতে কও, আমি গেতে গেতে শুনি। গরু ডাকার? সুশীলের। তা তুমি হাটে নিয়ে যাইতেছ যে, দালালি শুরু করলা নাকি? কি আর করি চাচা, কাজ কামাই নাই, একটা কিছু তো করণ লাগবো। কাজ কামাই নাই, একটা কিছু করণ লাগবো বইলা যেইটা মন লয় সেইটা তুমি তো করতে পারো না। না পারনের কি আছে, চুরি ডাকাতি তো করতাছি না। চুরি ডাকাতি তুমি মন করলে করতে পারো, সেটা তোমার ব্যাপার, কিন্তু দালালি তুমি মন করলেই করতে পারবা না। দালালির ইউনিয়ন হইছে জানো তো, পার্টির থিকা কইরা দিছে। ইউনিয়নের মেম্বার না হইলে কেউ গরু ছাগলের দড়িতে হাত দিতে পারবো না। তার মেম্বার হন যাবনি একদিন। আগে মেম্বার হইও, তারপরে গরু নিয়ে হাটে মেলা কইরো। 300 টাকা লাগে মেম্বার হইতে। নাও অহন গরুটা ছাড়ো। বশির দালাল গরুর দড়ি ধরে হালকা টান লাগায়। নরেশ ওর শীর্ণ হাতে শক্ত করে ধরে গরুটাকে যেন আগলে ধরে থাকে। দুবলা বুকের ধুকপুকুনি বাড়ে, শরীরে ওঠে মৃদু কাঁপুনি। বলে, না, গরু আমি ছাড়ুম না। দেখো, কেচাল কইরো না কইলাম নরেশ। তুমি গরু ছাইরা দাও, এই গরু আমরা বেচুম। সুশীলের সঙ্গে কত কন্টাক্ট হয়েছে, 1200। আমরা বেচা সুশীলের 1200 বুঝাইয়া দিমু। আর তুমি যখন খাটনি কইরা এত দূর আনছো, তোমারে দিয়া দিমুনি 10-20 টাকা। এবার একটু জোরে টান লাগায় গরুটার দড়িতে বশির দালাল। এবার যেন কেড়ে নিয়েই নেবে এরকম ভাবে। নরেশের বুকটা ছ্যাঁত করে ওঠে। বলে, আমি চাই না তোমাগোর টাকা, এ গরু আমিই বেচুম। শীর্ণ হাতের এক মরিয়া ধাক্কা লাগায় বশির দালালের গায়ে। বশির দালাল ছিটকে পড়ে যায় রাস্তা থেকে নিচে। রাগে গজগজ করতে করতে তার সাগরেদদের উদ্দেশ্যে সে বলতে লাগলো, দেখতাছোস কি চাইয়া চাইয়া, বান হালারে, বাইন্দা নিয়া চল পার্টি অফিসে। হালা, আমার গায়ে হাত তোলন, মজাটা বুঝামুনি। দালাল সমিতির সেক্রেটারির গায়ে হাত দিছে, সাহস কত, বান্ধ হালারে বান্ধ। পার্টি অফিসের খুঁটির সঙ্গে পিঠ মোড়া করে বেঁধে রাখা হয়েছে নরেশকে। দুনিয়ার লোক এসে জড়ো হচ্ছে তামাশা দেখার জন্য। সবাই একবার করে নরেশকে দেখে যাচ্ছে, যেন নতুন কোনো জন্তু দেখছে। গরুটা বাইরে মুখ নিচু করে জাবর কাটছে। নরেশের বউ খবর পেয়ে ছুটে এসেছে। প্রথমটায় হাউমাউ করে কিছুক্ষণ কান্নার পর এখন অবশ্যম্ভাবী একটা অঘটনের প্রতীক্ষায় বিবর্ণ ওর মুখ। কোলের মেয়েটা এতগুলো লোক দেখে শঙ্কিত যেন। জুলজুল করে ওর আধমরা চোখ দুটো ঘুরে বেড়াচ্ছে চারপাশে। নরেশের দিকে চোখ পড়তেই বাবা বলে চেঁচিয়ে উঠেছে। নরেশ মাথা নিচু করে বসে আছে। ওর শিরদাঁড়াটা গুনটানা ধনুকের জ্যার মতো বেঁকে আছে। বুকের গণনযোগ্য বুভুক্ষু হাড়গুলো বীভৎসভাবে পরিদৃশ্যমান, যেন কোনো বিদ্রুপাত্মক চিহ্নের সমষ্টি। নেতা নেই পার্টি অফিসে, উনি এলেই বিচার শুরু হবে। সন্ধ্যায় উনি এলেন। এ তল্লাটের সর্বময় কর্তা, রাজার মতো ক্ষমতা ওর। ওর মুখের ওপর কথা বলে এমন বুকের পাটা নেই কারো। এলাকার স্কুলগুলি, ক্লাবগুলি, বারোয়ারি পুজো কমিটিগুলি
সব ওনার নির্দেশ মতো চলে। এখানকার থানা পুলিশ, আইন আদালত সব উনি। ঝগড়া মারামারি, জমির সীমানা থেকে শুরু করে মেয়ে ভাগানো সব ধরনের কেসে উনার রায়ই চূড়ান্ত। উনাকে না জানিয়ে থানা পুলিশ কোর্ট কাছারি করলে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া হয়। এলাকার শতকরা 90 জন ভোটারকে উনি ওনার দলের পক্ষে ভোট দেওয়ান বিভিন্ন নির্বাচনে। উনি এসেই নরেশের বাঁধন খুলে দিলেন। সব শুনে হুঙ্কার দিয়ে বললেন, বেশি বাইরা গেছো নরেশ, বেশি বাইরা গেছো। বশির মিয়ার গায়ে তুমি হাত দিছো? আমাকে পার্টির কর্মী, পাইছটা কি, ভাবছটা কি? কিছু কই না বইলা যা খুশি তাই করবা? পার্টির ইউনিয়ন সমিতি মানবা না? পার্টির নামে যা মন লয় তাই কবা? মিটিং মিছিলে তো যাবাই না, আবার উলট পালট কথা। নরেশের মনে পড়ে ইন্দিরা আবাস যোজনার ঘর বিলি নিয়ে 2-4 কথা শুনিয়ে দিয়েছিল গতবার নেতাকে। বলেছিল, আপনাকে পার্টির খবর আমার জানা আছে, মুখ চিন্না মুগের ডাইল, গরিব মানুষে কয়টা ঘর পাইছে দেখান দিনি। নরেশ বুঝতে পারে সেই ঝাল সুদে আসলে এখন তুলে নেবেন নেতা। চুপ করে আছেন নেতা। কি রায় দেবেন তা শোনার জন্য প্রবল উৎকণ্ঠায় অপেক্ষমান সবাই। সাসপেন্সের চরম সীমা পার হয়ে যাওয়ার উপক্রম দেখে, কি করণ যায়, বলল নিতাই, নেতার ডান হাত। দাও গেরাম সেরা কইরা হারাম জাদারে, আবার হুঙ্কার দিয়ে বললেন নেতা। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। নরেশের বউ হুমড়ি খেয়ে নেতার পায়ে পড়ল। দয়া করেন বাবু, ক্ষমা কইরা দেন, গেরাম ছাড়া কইরেন না, অপরাধ করছে, ক্ষমা দেন। গেরাম ছাড়া করলে জামু কোনে, মইরা জামু। দয়া করে এইবারটা মাফ করে দেন বাবু। এমনি 3 দিন ধইরা খাবার নাই, শাক পাতা খাইয়া রইছি, এই দুধের শিশু মেয়াটার কথা ভাববা, দয়া করেন। নেতা একটু বুঝি ঠান্ডা হলেন, বললেন, কি করণ যায়? তুমি কও কি করণ যায় হারামজাদারে? ছাইরা তো দেওয়ান যায় না। হারামজাদার আস্পর্দাটা দেখছ? পার্টি কর্মীর গায়ে হাত তোলে, পার্টির নামে যা তা কয়, চামড়া তুইলা দেওয়ান লাগে। যা কবার কইছে বাবু, আর কইতো না কোনোদিন, আজকে ছাইরা দেন। অনেকক্ষণ চুপ করে থেকে নেতা নরেশকে উদ্দেশ্য করে বললেন, চাইয়া দেখোস কি, ঠ্যাঙ্গে ধর বসির মিয়ার, মাপ চা, নাক সেজুর দে 10 হাত। এবার নরেশ মুখ খুলল। এতক্ষণ সে সব শুনছিল। একতরফা বিচারের দণ্ডাদেশ শোনার প্রতীক্ষা করছিল। এবার ফোঁস করে উঠে সে বলল, ঠ্যাঙ্গে ধরবার কইছেন, ধরতাছি, মা পোসামু, কিন্তু নাকে সেসুর দিবার পামু না। ইহ, গরিব বইলা আমার বুঝি মান সম্মান নাই? নরেশের শেষের বাক্যটার জন্য হাসির রোল উঠল পার্টি অফিস ভর্তি লোকের মধ্যে। তীব্র দাহ্য সেই হাসি দগ্ধ করতে লাগলো নরেশের সর্বশরীর। হাসির রোল থামলে আবার বলতে লাগলো নরেশ, আমি কি চুরি করছি না ডাকাতি করছি যে নাক সেসুর দিমু? গেলবার তমসের আলী গরু চুরি করে ধরা পড়ল, তারে আপনারা মাপ চাইয়া ছাইরা দিলেন, আর আমারে বিনি অন্যায় নাক সেচুর দিবার কইতেছেন? এবার নিতাই লাফিয়ে উঠল, তমসের আমাগো পার্টির লোক, পার্টির হইয়া কত খাটে, তুমি পার্টির কোন কাজে লাগো শুনি? তোমার কিচ্ছু করণ লাগবো না, তুমি যাও গিয়া নরেশ, ছাইরা দিলাম, বললেন নেতা। তবে মনে রাখো, আমার কথা অমান্য করলা তুমি, আমারে ইচ্ছা হয় মাইরা ফালান,
কিন্তু নাক ছেঁচুর দিমু না আমি। আমরা কারো গায়ে হাত তুলি না নরেশ, শান্ত স্বরে বললেন নেতা। তুমি অহন যাবার পারো, কেউ তোমারে কিচ্ছু করব না। তবে এই গ্রামে কোনো কাম তুমি কইরা খাবার পাবা না। যে তোমারে কাম দিব তারে আমরা টার্গেট করুম। যাও, অহন ভাগো ওইখান থেকে। নরেশ যাবার জন্য পা বাড়ায়। ভাবখানা এমন, যা হবে দেখা যাবে। কিন্তু পার্টি অফিসের দুয়ারে দাঁড়ানো বউয়ের কোলে মেয়েটার দিকে চোখ পড়ল ওর। অনাগত কুটিল ভবিষ্যতের আতঙ্ক যেন ওর কচি চোখ মুখ থেকেও ছিটকে ছিটকে বেরুচ্ছে। বেদনাহত বউটার মুখটা আজ যেন বড় বেশি মলিন। নরেশের মনটা হু হু করে উঠল। সহসা প্রবল উচ্ছ্বাসে অশ্রুগ্রন্থির প্রবাহ রাশি ওর চোখের কোণ দিয়ে কালো রোদে পোড়া তোবড়ানো গাল বেয়ে পার্টি অফিসের মাটিতে আছড়ে পড়ে মুহূর্তে শুকিয়ে যেতে লাগলো। নরেশ ফিরে এসে নেতার পা জড়িয়ে ধরল, বলল, আমারে মাফ কইরা দেন বাবু। খিদার জ্বালায় আমার মাথা ঠিক নাই, কি কইতে কি কইয়া ফালাইছি, মাফ করে দেন। আমি নাক ছেঁচুর দিমু, 10 বারের জায়গায় 20 বার দিমু, 20 বারের জায়গায় 30 বার দিমু। এই যে এই যে এই যে। হাঁটু গেড়ে বসে মাটিতে নাক ঠেকিয়ে সারা পার্টি অফিস চক্কর মারতে লাগলো। একটা পশুর মতো দেখাচ্ছিল ওকে। মনে হচ্ছিল কালো একটা বুনো শুয়োর খাদ্যের লোভে মাটি খুঁড়ে বেড়াচ্ছে। পার্টি অফিসের শতাধিক মানুষ তখন একজন মানুষের পশু হওয়া দেখে, পশু হয়ে ওঠার দৃশ্য দেখে উল্লাসে ফেটে পড়ছে। শুধু দর্শক শ্রোতা, শেষ হলো অখিল ঘোষের লেখা ছোট গল্প মানুষের পশু হওয়া। শুধু দর্শক শ্রোতা, আগামী ভিডিওতে আবার একটি অসাধারণ ছোট গল্প নিয়ে হাজির হব। বাংলা সাহিত্যের একটি কালজয়ী ছোট গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, চলতে থাকুক গল্প গেলা গোগ্রাসে। ধন্যবাদ।